দানে বা ভিক্ষায় কখনো সফলতা চেও না। কাপুরুষেরা দানে বা ভিক্ষায় সফলতা চায়। দানে বা ভিক্ষায় তুমি যদি সফল হও, সে সফলতা কিন্তু ক্ষণস্থায়ী। তুমি যদি কাপুরুষ হও তাহলে লড়াই করতে তুমি ভুলে যাবে। তুমি যদি কাপুরুষ হও তাহলে ভাগ্যের উপর নির্ভর করে তুমি কিন্তু আজীবন থাকবে। সুতরাং তোমরা কেউ কাপুরুষ নয় আমি জানি, তাই ফাইট ফাইট এবং ফাইট। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার একটি অনলাইন প্রেডিকশন নিয়ে উপস্থিত, একজন জাতকের অনলাইন প্রেডিকশন নিয়ে উপস্থিত। একজন জাতকের অনলাইন প্রেডিকশন বললে ভুল হবে। একজন জাতক, যেই জাতক লক্ষ্যভ্রষ্ট, বিকভ্রষ্ট এবং তার সত্তা, তার বিবেক, তার কর্ম, এইগুলো সম্পর্কে আমার একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, থাকতেই হবে। আমি অনলাইন প্রেডিকশন করতে চাই, বেশ করতে চান, যা যা নিয়ম সেই নিয়মগুলো পালন করতে হবে। সেই নিয়মগুলো আমি পালন করলাম। পালন করার পর তারপর প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, আমার ভাগ্যে কি লটারি রয়েছে? বিশ্বাস করুন, এরকম ধরনের যদি আর 2-3টে প্রেডিকশন চলে আসে, অনলাইন প্রেডিকশন, কেননা অনলাইন প্রেডিকশনের আগে তো আমি জানতে পারছি না তার প্রশ্ন কি, এই ধরনের যদি প্রেডিকশন চলে আসে, আমার এমনিতেই বিপি মারাত্মক হাই, সুগার, প্রেসার, নানান রোগ রয়েছে, আমার মনে হয় না আর বেশি দিন আমি বাঁচতে পারবো বলে। পশ্চিমবঙ্গে আমি প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছি লাস্ট 7.5 বছর ধরে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি যেই দিকটাকে ঘৃণা করে এসেছি, যেই দিকটাকে অবজ্ঞা করে এসেছি, যেই দিকটাকে যেই ফোকাস করা, আমি একটা দিককে ফোকাস করছি, তাকে আমি কি বলবো, তাকে আমি একটা মানুষের জীবনের অন্তর্ভুক্ত বিষয়বস্তু বলেই মনে করি না। সেটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা। আমার চরম শত্রুও বলতে পারবে না জীবনে কোনোদিন আমি বলেছি যে শোনো, তোমাকে লটারিতে টাকা পাইয়ে দিতে পারি আমি, বা শোনো তোমার কিন্তু ফাটকা রিলেটেড জায়গা। যখন আমি কোনো গ্রহ নিয়ে আলোচনা করেছি, যখন আমি কোনো রাশি নিয়ে আলোচনা করেছি, যখন আমি কোনো লগ্ন নিয়ে আলোচনা করেছি, যখন আমি কোনো অবস্থান নিয়ে আলোচনা করেছি, তখন কিন্তু আমি অনেকবার বলেছি যে ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু এই রাশি বা এই লগ্নের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে এটাও বলেছি যে সাবধান, কেননা যখন আমি ফাটকাতে অর্থ ইনকাম করতে শুরু করবো বা ফাটকাতে যখন আমি সফল হব, সেই সফলতা কোনোদিন চিরস্থায়ী হতে পারে না। কেন? কয়েক লক্ষবার বলেছি, আবারও বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যেই সফলতাটা তুমি চাইছো তার যোগ্য তুমি যদি না হয়ে উঠতে পারো, তাহলে তুমি যদি সফল হও, আর আমরা সফলতা মানে 80% মানুষ বুঝি অর্থনৈতিক সফলতা, তাহলে তুমি যদি সফল হও তাহলেও কিন্তু দেখা যাবে তুমি তলিয়ে যাচ্ছ, হারিয়ে যাচ্ছ, সেই সফলতাকে তুমি ধরে রাখতে পারবে না। আজ থেকে বেশ অনেক বছর আগে, অনেক বছর আগে, কোনমানিকা করোড়পতিতে আমার এখনো মনে আছে, একটি ছেলে, মারাত্মক ট্যালেন্টেড ছেলে, শিক্ষিত ছেলে, সে কোটি টাকা বা কয়েক কোটি টাকা মানে জিতেছিল। কোটি টাকা জিতেছিল জানি, তার চাইতো আরো কোটি টাকা, আরো কয়েক কোটি টাকা জিতেছিল, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আজকের দিনে আমি বোধহয় 6-7 মাস আগের খবর আমি শুনেছিলাম, সে শুধু টাকাটা হারিয়ে ফেলেছে তা নয়, আবার ঋণগ্রস্ত হয়ে গেছে, এবং তার মধ্যে যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন ছিল, শিক্ষা ছিল, শিক্ষাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে একটা আমার মানসিকতা ছিল, মনোভাব ছিল, বুদ্ধি ছিল, চেতনা ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, সেইগুলোকেও হারিয়ে ফেলেছে। সে অবৈধ সম্পর্ক বা অবৈধ লাইফ লিড করছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। এই কথাটা আমি বারবার ধরে বলে এসেছি। সেই আমাকেই আজকে প্রেডিকশন করতে হবে যে আমার লটারিতে টাকা আছে কিনা, লটারি ভাগ্য কেমন, সেই ধরনের। এর চাইতে আমাকে আপনারা বলে দাঁড় করিয়ে খিস্তি মারতেন, দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলে দিতেন,
এর চাইতে আমাকে ঘাড় ধরে আপনারা আমাকে মানে এই পৃথিবী থেকে নরকে পাঠিয়ে দিতেন, আমি সহ্য করতে পারতাম। কিন্তু এই ধরনের প্রশ্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বাদ দিয়ে দিন, প্রত্যেকটা মানুষের তো একটা ন্যূনতম আদর্শ আছে, প্রফেশনাল এথিক্স আছে, তার বাইরে চলে গিয়ে যেইটাকে চিরকাল ঘেন্না করে এসেছি, চিরকাল যেইটাকে অবজ্ঞা করে এসেছি, যার জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে বলি আমি একদম মন্ত্রটা একদম শেষ পর্যন্ত বলবো না, এটা বহুবার কোটি কোটি বার বলেছি। এর মানেটা কি? যে ব্যক্তি কেন্দ্রিক মানুষ আমি বলিনি, এটা শ্রীকৃষ্ণের বাণী। ব্যক্তি কেন্দ্রিক মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কর্মের মধ্যে দিয়ে। কিন্তু ওই যে ফিস নেওয়া হয়ে গেছে, যদিও এটা আমার অফিস দেখাশোনা করেছে, এবং তাদেরই বা দোষ দিয়ে লাভ কি আছে? আমি অনলাইন প্রেডিকশন করতে চাই, সুতরাং নিয়ম পালন করলে অনলাইন প্রেডিকশন করবেন। তারপর যে আমি প্রশ্ন করব ঘটিয়া এবং সেক্ষেত্রে স্যার তো আমাদের কি বলে ওটাকে ফাটকা রিলেটেড নিয়ে তো অনেক কথা বলেন, এবং তিনি তো ফাটকা রিলেটেড জায়গা বলেছেন। যদি আমাকে আমার লাস্ট 7.5 বছরে একবারের জন্য বলতে দেখেন, ফাটকা জিনিসটা কিন্তু খুব ভালো বুঝতে পেরেছো, ফাটকা করতে পারো, ফাটকায় জীবনে উন্নতি আছে, ফাটকাকে সমর্থন করে যদি আমি একটা প্রেডিকশন করে থাকি, একটা মানে বাক্য নয়, একটা শব্দ যদি বলে থাকি, সেদিনকে আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো। তাই জন্য টিভিতে যখন অনুষ্ঠান করা হয় তখন দেখবে নিচে লেখা থাকে ফাইট, লড়াই, সংঘর্ষ। কর্ম তোমার পুজো হোক, দেহ তোমার মন্দির হোক। তার কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছিলেন যে কোন পুজো আছে মানে এই যে আমরা ফুল দিয়ে পুজো করি, এইটাকে পুজো বলে না। পুজো হচ্ছে কর্মের পূজা, সৎচিন্তার পূজা, লড়াইয়ের পূজা। কিন্তু প্রেডিকশনটা আমাকে করতে হবে, কেননা প্রফেশনাল এথিক্স, যে প্রেডিকশনটা নেওয়া হয়ে গেছে সেই নেওয়ার দায়ভার আমার নয়, কিন্তু যে প্রেডিকশনটা নেওয়া হয়েছে সেই প্রেডিকশনটা আমাকে করতেই হবে। তাই এখন প্রেডিকশন করব কি, যেই জাতকের ভাগ্যে ফাটকা যোগ বা লটারির যোগ আছে কিনা। যদিও সে বলেছে আমার সামনেটা কেমন হবে দেখুন তো, কিন্তু মূলত আপনি প্রশ্ন করবেন লটারি নিয়ে। এটা মনুষ্যত্বের, মানবিকতার, কর্মের, অনুধাবনের, দৃষ্টিভঙ্গির মানে কি বলবো, ব্ল্যাক সাইড, কালো অধ্যায়, কালো দিক। এটা লজ্জা লাগা প্রয়োজন যে স্যার সুমন্ত জি চৌধুরীকে আজকের দিনে দাঁড়িয়ে আমার ভাগ্যে লটারি আছে কিনা এই নিয়ে প্রেডিকশন করতে হচ্ছে। এটা অত্যন্ত মানে এটা শুধুমাত্র লজ্জা বা মানে কি বলবো মুখ লুকোবার জায়গা তা নয়, ঘেন্নার। এটা চরম ঘেন্নার জিনিস। কেমন? Success never comes by a day only, it needs hard labor and hard labor means confidence to achieve the success. সফলতা কোনোদিন একদিনে আসে না। আমি হারবো, হেরে আবার উঠে দাঁড়াবো, ঘামবো, কাঁদবো, রক্তাক্ত হব, আবার লড়াই করব, আবার হারবো। আমাদের মতন মানুষদের হার বলে কিছু হয় না, নয় যেত নয় শেখো। যদি আমি খুব ভালো মতন এই জাতকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখি, কিছু নেই সঠিক মতন। তোমার তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন নেই। তাহলে আমার একটা প্রশ্ন রইল, তুমি বলেছো আমি বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, তারা বলেছে আপনার মানে লটারির ভাগ্য বা ফাটকা রিলেটেড ভাগ্য খুব ভালো। কি করে তারা ক্যালকুলেশন করলো? তাদেরকে একটিবার আমার সামনে নিয়ে এসে ফেলতে পারবে? তারা কি দেখে তোমার ক্যালকুলেশন করলো যে তোমার ফাটকা রিলেটেড জায়গা বা লটারির জায়গা মারাত্মক রয়েছে? এবং তুমি বলেছো তারা বলেছে, এবং তুমিও চেষ্টা করে যাচ্ছ, এবং চেষ্টা করে করে তুমি বোধহয় 2020 সাল থেকে চেষ্টা করছো, মানে 5 বছর চলছে রানিং। তুমি বলেছো আমাকে অনেক মানুষ ভুলভাবে কিন্তু ব্যবহার করছে। ভুলভাবে কেন? তোমাকে অনেক মানুষ কেন, প্রত্যেকেই ভুলভাবে ব্যবহার করবে। যখনই আমি জানতে পারবো এ কেবল ফাটকাতে বিশ্বাসী, যে সফলতাটা চাইছে, যে সফলতাই চাক তার উপযুক্ত সে নয়, তখন তাকে মিসইউজ করবে না? করাটাই তো উচিত, আমার তো মনে হয় করাটাই তো উচিত।
আমার যখন কোন রকমের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র আমি বারবার ধরে বলেছি এই হাত দেখা কখনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। আমি বারবার ধরে বলেছি যে হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সনাতনী বৈদিক নয়, অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। কেন না, অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। সেগুলো কখনো আকাশের সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র নয়। যখন আমার হরমোনকে রিপ্রেজেন্ট করছে, হাতের রেখা তৈরি হয় কার দ্বারা? হাতের রেখা তৈরি হয় নার্ভের দ্বারা। সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়, কিন্তু প্রেডিকশনের জন্য যে ক্যালকুলেশন করা হয় সেই ক্যালকুলেশনের কাজে কিন্তু যেমন রাহুকে, যেমন কেতুকে, যেমন তাদেরকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, সেরকম সংখ্যা তত্ত্বকেও কিন্তু ব্যবহার করা হয়। আমি প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট করে একটুখানি শুধু জানিয়ে দিই যে আমার কাছে যারা যারা আসবেন তারা কখনো কিন্তু হাতের মধ্যে জেমস্টোন পরে আসবেন না। আমি কিন্তু বারবার ধরে বললাম, এরপর কোনোভাবে যদি অপমানিত হয়ে যান চেম্বারে, তার জন্য আমি দায়ী নই। কেননা আমি একটা কথা বারবার ধরে বলছি, কি জেমস্টোন রেমেডি কি রেমেডি নয় আমার দেখারই দরকার নেই। আমার নিয়মের মধ্যে পড়ে যে হাতে জেমস্টোন পরে কেউ কখনো আসবেন না। পরে এলাম, তারপর খুলে ব্যাগের মধ্যে বা প্যান্টের মধ্যে রেখে তারপর ঢুকলাম, অভিশপ্ত হয়ে যাবেন। বুঝতে পারছেন না? আজকের দিনেও ফার্স্ট মনে রাখবেন, যারা সেলিব্রিটি তারা কখনো আমার চেম্বারে আসবেন না। মনে রাখবেন, যারা পলিটিশিয়ান তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আমার চেম্বারে যখন আপনি আসবেন এতটাই সিরিয়াস হয়ে আসবেন। কেন না, একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তুমি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো কিছু বলবে না, তার কারণ সেটা রেকটিফাই করার প্রয়োজন হয় না। সুতরাং আমি আমার নেগেটিভ সাইডটা যেটা আমি জানি তার উৎসটা জানতে আসব, এবং যখন জানতে আসছি তখন আমি এতটাই সিরিয়াস হয়ে আসব যে সেই নেগেটিভিটিটা আমি অফ করবো। তাতে দরকার হলে ঘটি বাটি বিক্রি করে দেবো। কেননা আমাদের জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, আর গ্রহের নেগেটিভিটিকে কখনো বাড়তে দেওয়া উচিত নয়। হাজার হাজার এক্সাম্পল রয়েছে যারা কিন্তু একদম পুরো দাঁওতে লাগিয়ে দিয়েছে দরকার হলে, এতটাই তাদের বিশ্বাস, এবং আজকের দিনে কোন জায়গা থেকে কোন জায়গায় তারা চলে গেছে। আমি যে নিয়মটা বললাম সেই নিয়মটা কিন্তু আপনারা পালন করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। হাতে স্টোন পরে বেকার বেকার আমার চেম্বারটাকে ঝামেলা পাকাবেন না। বেকার বেকার যেন আমার চেম্বারে কোনো চিৎকার চেঁচামেচি না করতে হয়। আমার চেম্বারে কোনো জনসমুদ্রের প্রয়োজন নেই, বিন্দু মাত্র প্রয়োজন নেই। একজন বা দুজন আসুক, যেমন আগে আসতো, কিন্তু তারা সিরিয়াস হয়ে আসতো, সিরিয়াস তারা। আর এখন কি হয়ে গেছে, এখন হচ্ছে এই লটারির জন্য। আপনি কেবলমাত্র কিন্তু নয়, আমার ফুরিয়া পুকুরের চেম্বারে 4-5 জন, আমার লটারি ভাগ্য আছে। কি করব, তাকে কিস্তি মারবো, তাকে ঝাড়বো? এই প্রেডিকশন গুলো যখন আমি করি তখন আমি ভেতরে ভেতরে খুলতে শুরু করি, আমার বিপি হাই হতে শুরু করে, আমি অসুস্থ অসুস্থ হয়ে পড়ি, এবং আমি একটা আমি কি বলবো, ভেতরে আমি বোঝাতে পারবো না, চরম একটা কষ্ট, যন্ত্রণা, হাহাকার ফিল হয় আমার। আমি আজ পর্যন্ত কি বলবো, না খেয়ে থেকেছি দিনের পর দিন, কিন্তু কখনো আদর্শচ্যুত হয়নি। কিন্তু এই আদর্শচ্যুত হয়ে যাওয়াটাকে আমি কোনো মতেই মেনে নিতে পারি না। তাহলে আপনার চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয়েছে, আবার বলছি, কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। তাহলে তার দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার কিন্তু মকর লগ্ন এবং কুম্ভ রাশি। আমি যদি 1 নাম্বার ঘর দেখি, 1 নাম্বার ঘরে বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন বসে আছে। আমি যদি 2 নাম্বার ঘর দেখি, চন্দ্র এবং কেতুর অবস্থান। আমি যদি 3 নাম্বার ঘর দেখি, শনি বসে রয়েছে। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 7 নাম্বার ঘরে, চন্দ্রের ঘরে, কর্কটের ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে। 8 নাম্বার ঘরে শুক্র, রাহু এবং বুধ বসে রয়েছে রবির ঘরে। 9 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 11 নাম্বার ঘরে প্লুটো বসে রয়েছে। প্রথমেই একটা কথা আপনাকে জানিয়ে রাখি, সেকেন্ড হাউস দ্বারা কি বোঝা যায়? সেকেন্ড হাউস দ্বারা বোঝা যায়
যে আমার সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, মুখনিসৃত বাণীর জায়গা, মানে আমি যে ভাষাতে কথা বলছি সেইটাকে বোঝা যায়। তাহলে সেকেন্ড হাউসে কিন্তু কি বসে রয়েছে? চন্দ্র এবং কেতু বসে রয়েছে। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, কেতুকে কি বললাম? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে শনি কোথায় বসে রয়েছে? কেননা কেতু এবং চন্দ্র তো কুম্ভের ঘরে বসে রয়েছে। কুম্ভের অধিপতি গ্রহ তো শনি, সেই শনি কিন্তু বৃহস্পতির ঘরে, মীনের ঘরে, 3 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে শনি কিন্তু বৃহস্পতির ঘরে নেগেটিভ হয়ে গেল। 3 নাম্বার ঘর এবং 1 নাম্বার ঘরের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হলো। কেন না? বৃহস্পতি কিন্তু শনির ঘরে বসে রয়েছে, কেননা মকরের ঘরটা কিন্তু শনির ঘর, আর মীনের ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর, সেখানে কিন্তু শনি বসে রয়েছে। তাহলে শনি এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হলো। তাহলে 1 নাম্বার ঘর ড্যামেজ হয়ে গেল, 3 নাম্বার ঘর ড্যামেজ হয়ে গেল, এবং 2 নাম্বার ঘর যদি দেখা যায় তাহলে কেতু কিন্তু নেগেটিভ হয়ে গেল। কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা আপনি কখনোই কিন্তু স্যাটিসফাই নয়, স্যাটিসফ্যাকশনের জায়গাটাই নেই। আপনার দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। কেন না? চন্দ্র এবং কেতুর অবস্থান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মারাত্মক ভুল করে ফেলে। চন্দ্র এবং কেতুর অবস্থান, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যাকে বিশ্বাস করব, এই যে যাকে বিশ্বাস করছি, সে কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা কখনো দেবে না। চন্দ্র মানে মন, আমার দৃষ্টিভঙ্গি। আবার 3rd হাউস দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে সেখানেও যখন বৃহস্পতি এবং শনির কম্বিনেশন, কানেকশন ক্রিয়েট হচ্ছে, তাহলে সেই জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। 3rd হাউস দ্বারা কিন্তু কি বোঝা যায়? মানসিকতা, মনোভাবের জায়গাটা। তাহলে প্রথমত আবার যদি আমি 1st হাউসটা খুব ভালো মতো লক্ষ্য করি, বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, অন্তত কয়েক লক্ষবার বলেছি, আপনি যদি ইউটিউব দেখে থাকেন, আমার ভেতরের যে জ্ঞান, সেই ভেতরের জ্ঞানটাকে আমি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস কিভাবে ইমপ্লিমেন্ট করছি। তাহলে সফলতার জন্য আপনি আপনার ভেতরে যে জ্ঞানটাই থাকুক সেটাকে মিসইউজ করছেন, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেন মিসইউজ করছেন? তার কারণ আপনার দৃষ্টিভঙ্গি সঠিক নয়, 2nd হাউস, এবং আপনার মানসিকতা, মনোভাবের জায়গাটাই চটজলদি সফল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, 3rd হাউস। এবার 1 নাম্বার ঘরে বৃহস্পতি শনির সাথে বসে আছে। শনি এবং বৃহস্পতি মানেই নেগেটিভ হয়ে যায় না, যদিও এখানে শনি নেগেটিভ, তাই জন্য বৃহস্পতি নেগেটিভ হয়ে গেল। কিন্তু শনি এবং বৃহস্পতিকে নেগেটিভ কেন বলা হয়? তার কারণ শনি রিপ্রেজেন্ট করে কিন্তু নিয়মানুবর্তিতাকে, শনি রিপ্রেজেন্ট করে কঠোর কঠিন পরিশ্রমকে, লিগ্যাল অ্যাক্টিভিটিসকে শনি কিন্তু রিপ্রেজেন্ট করে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে, কঠোর বাস্তব বোধকে রিপ্রেজেন্ট করে শনি, এবং সাবঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে শনি। তাহলে আপনি যেটা চাইছেন যে আমি লটারিতে বা ফাটকাতে আমি আমার সেই যোগটা আছে কিনা, মানে সেখান থেকেই আমি চটজলদি ধনী হব কিনা, তার মধ্যে নিয়মানুবর্তিতা কি আছে? তার মধ্যে কঠোর কঠিন পরিশ্রম আছে না, বাস্তববোধ আছে না, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন আছে? কোনটা আছে আপনি আমাকে বুঝিয়ে দিন। শুধুমাত্র শনি খারাপ, শনি খারাপ, শনি খারাপ, বৃহস্পতি আর শনি খারাপ, কেন খারাপ সেটা তো বোঝা প্রয়োজন। তাহলে এখান থেকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায় যে কেন আপনি আপনার কর্মের উপর বিশ্বাস রাখতে পারছেন না, তার কারণ আমার যে চন্দ্রটা নেগেটিভ হয়ে গেছে এবং যে চন্দ্রটা স্যাটিসফ্যাকশনের জায়গায় নেই, কেননা চন্দ্র এবং কেতু ভুল সিদ্ধান্ত গ্রহণ করা, আমার নিজের চাইতে বাইরের মানুষকে বেশি মানে ভরসা বা বিশ্বাস করার জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা যে লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনার গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং কেতুর অবস্থান। যে চন্দ্র কিন্তু শনির আন্ডারে বসে রয়েছে, তার মানে আমার মনটা যদি একদম আমার পরিপূর্ণভাবে যদি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে ডিসিপ্লিন হয়ে যদি আমার মনটা কাজ করে, সততার সাথে যদি কাজ করে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন মেনে যদি কাজ করে, কট্টর বাস্তববাদী হয়ে যদি কাজ করে, তাহলেই মনের সঠিক ফাংশন পাওয়া যাবে, সঠিক রেজাল্টটা পাওয়া যাবে। সেটাই তো ইন্ডিকেট করছে গ্রহ। তাহলে সেই চন্দ্র কিন্তু কেতু কানেক্টেড, তার মানে
আমি তার অপোজিট হয়ে যাচ্ছি, তাই জন্য স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি। সেই চন্দ্রের ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে। তাহলে একটা মানুষের চন্দ্র নেগেটিভ হয়ে গেল। সূর্য মানে হচ্ছে আমিত্বের প্রকাশ। তাহলে এই যে আমিত্বের প্রকাশ, আমি, আমার উপর কোনো ভরসা নেই, বা আমি কিন্তু এমন নয়। 7 নম্বর ঘরে আমি কিন্তু যে গোপনে পরিশ্রম করে চলেছি লড়াইয়ের জন্য, যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন কতবার তারা হেরেছে, কতবার তারা কেঁদেছে, কতবার তারা আবার উঠে দাঁড়িয়েছে, আবার লড়াই করেছে, তারপর জিতেছে। জিজ্ঞাসা করুন যারা যারা সফল হয়েছে, কেউ ফ্লুকে কখনো সফল হয়নি। ওই যে বললাম, সফলতার উপযুক্ত যদি আমি না হই, তাহলে আবার সেটা কিন্তু তলিয়ে যাবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। তাহলে সেই সূর্য কিন্তু আবার সমসপ্তমী যদি লক্ষ্য করা যায়, তাহলে শনিকেই হিট করছে। যেই শনি 3 নম্বর ঘরে বসে রয়েছে, এবং যেই শনির ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান, তাহলে পরিপূর্ণভাবে গ্রহণ দোষ লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমার সূর্যের জায়গাটা দেখা যায়, 8 নম্বর ঘর হচ্ছে রবির ঘর, সূর্যের ঘর, সেখানে শুক্র বসে আছে। তাহলে শুক্র এবং রবির কানেকশন কি দারিদ্র যোগ ক্রিয়েট করে। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। সূর্যের ঘরে বুধ বসে রয়েছে, ভেরি নাইস, কিন্তু সেখানে রাহু বসে রয়েছে। রাহু মানে কি? এই যে দারিদ্র যোগ, সেইটাকে ইনক্রিজ করে দিচ্ছে। রাহু সবসময় ইনক্রিজ করে দেয়, বাড়িয়ে দেয়। এবং রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে কি? ইলিউশন, আবেগ, ইমোশনকে। আপনি ইলিউশনে আক্রান্ত, ইমোশন, তার ফলে কি হয়ে গেছে? ইলিউশনে আক্রান্ত, ইমোশন, আবেগ দ্বারা পরিপুষ্ট হয়ে রয়েছেন। বুধ মানে কিন্তু বুদ্ধিকে বোঝায়, বুধ মানে কিন্তু যুক্তিকে বোঝায়, বুধ মানে কিন্তু আমার ব্রেনের ফাংশনটাকে বোঝায়। তাহলে এই ফাংশনটা সঠিক মতন কাজই করছে না আপনার, যেহেতু আপনি ইলিউশনে আক্রান্ত। এবং দারিদ্র যোগ মানেই হচ্ছে ফল ডাউন করে দেওয়া। বললাম 8 নম্বর ঘর কিন্তু মারক স্থান বলা হয়। 8 নম্বর ঘরকে সাইলেন্ট কিলার বলা হয়। 8 নম্বর ঘরকে কিন্তু বারবার ধরে আমি বলেছি যে কন্টিনিউ করা, লেন্দি প্রসেস বলা হয়। তাহলে এই যে ডিক্রিজ হয়ে যাওয়া, এই যে ইলিউশনে বা আবেগ দ্বারা তাড়িত, প্রভাবিত হওয়া, এবং এই যে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়া, আপনি আজকের দিনে বুঝতে পারছেন না। আপনি ক্রমাগত ভাবছেন দেখি আছে কিনা এই অ্যাস্ট্রোলজারের কাছে যাই, দেখি আছে কিনা ওই অ্যাস্ট্রোলজারের কাছে যাই। তারপরে কোন অ্যাস্ট্রোলজার বললো আপনি এইটা করে নিন, তাহলেই আপনি পেয়ে যাবেন, তাহলেই আপনি কিন্তু আপনি লটারিতে টিকিট পেয়ে যাবেন। হরণ করে নিচ্ছে। এরকম করতে 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 কি হচ্ছে? আপনার ভেতরটা যে ক্ষয়িতে শুরু করছে, আপনার যতটুকু বুদ্ধি বাকি রয়েছে সেটাও যে আস্তে আস্তে ডিক্রিজ হতে শুরু করছে। এবং শুক্র মানে বারবার করে কি বলেছি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ মানে কি? প্রত্যেকের ক্ষেত্রে এক জিনিস নয়। যখন আমি আম্বানির সাথে আমাকে তুলনা করলে হবে না। আমি দেখা যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি বা অফ সিচুয়েশনের মধ্যে রয়েছি। এবার কোনোভাবে শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলে কি হয়? আমার জীবন পরিবর্তিত এবং আবর্তিত হতে শুরু করছে। আমি সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারছি। আমার ঝুপড়ি ছিল একটা রাস্তার পাশে, সেখান থেকে আমি ভাড়া বাড়িতে থাকছি, সেটা শুক্রের প্রভাবেই সম্ভব। সেটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এই সংক্রান্ত আমি নিজেকে নিয়েও বলেছিলাম যে একটা মানুষ যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, সেখান থেকে যখন বেরিয়ে আসতে পারছে, এই যে অড সিচুয়েশনটা থেকে আমি আস্তে আস্তে ওভারকাম করছি, সেটা কিন্তু শুক্রের দ্বারাই সম্ভব। সেটাই আমার ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ। যে ঝুপড়িতে ছিল তার ক্ষেত্রে ওই যে ভাড়া দিয়ে যে একটা বাড়িতে থাকছে, রাস্তাঘাটে তাকে পটি করতে হচ্ছে না, সে একটা মানে বৃষ্টির মধ্যে তাকে শুতে হচ্ছে না, রাস্তাঘাটেই তাকে দিন কাটাতে হচ্ছে না, ধোঁয়ার মধ্যেই তাকে জীবনযাপন করতে হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসাটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ। কয়েক লক্ষবার বলেছি, আপনি ভালো করে আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি চৌধুরী দেখবেন। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? আপনি আস্তে আস্তে আরো চোখ হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আরো ডিক্রিজ হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আরো স্ম্যাশড হয়ে যাচ্ছেন। একটা মানুষের বুদ্ধি যখন আস্তে আস্তে শেষ হতে থাকে, 8 নাম্বার ঘরে বুধের অবস্থান সবচেয়ে পজিটিভ বলা হয়, কিন্তু এখানে বুধ 8 নাম্বার ঘরে কেবল নেই, সে রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে, সে শুক্র কানেক্টেড হয়ে বসে রয়েছে, সে রবি কানেকশন ক্রিয়েট হয়ে বসে রয়েছে, কেননা ঘরটা কিন্তু রবির ঘর। তাহলে নেগেটিভ ইনফ্লুয়েন্স। এবার যদি 1 2 3 4 5 6 7, আমি যদি 2 নাম্বার ঘরটা দেখি, চন্দ্র এবং কেতুর অবস্থান, এই পুরো জিনিসটা হচ্ছে ভুল ডিসিশনের জন্য। 1 2 3 4 5 6 7
তাহলে 2 নাম্বার ঘর 8 নাম্বার ঘরকে কিন্তু হিট করছে ষড়সপ্তমে। তাহলে চন্দ্রকেতুর ব্যাড রিফ্লেকশন, প্রথমত চন্দ্রকেতুর রিফ্লেকশনটাই ব্যাড, তার মধ্যে কিন্তু আবার যদি দেখা যায় তাহলে এই রাহুর, রবি এবং রাহুর মধ্যে এই যে ইমোশনাল আবেগ, ইলিউশনে তাড়িত প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শনির পুরো অপোজিট হয়ে যাচ্ছে, শনি কট্টর বাস্তববাদী, আর আপনার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, শনি নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে আপনি পুরো ইলিউশনে আবেগে তাড়িত প্রভাবিত। তার ফলে কি হচ্ছে, ভাবা আমার শনি এই ধরনের রয়েছে, তাহলে তো হয়ে গেল। শনি গ্রহটা নেগেটিভ গ্রহ নয়, কিন্তু আপনার মতন মানুষের জন্য নেগেটিভ, যারা পরিশ্রমকে বিশ্বাস করে না, যারা ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে বিশ্বাস করে না, যারা কঠোর কঠিন লড়াইকে বিশ্বাস করে না, ঘাম ঝরানোকে বিশ্বাস করে না, ডিসিপ্লিনকে বিশ্বাস করে না, যখনই শনির প্রভাব চলে আসে, শনি কি লোহার উপর হাতুড়ির বাড়ি, বাম বাম বাম, মানে আপনাকে ইস্পাত তৈরি করবে। কিন্তু সেই সময়টায় তখন আপনি দেখবেন বাবা ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্ট, আসলে মানুষ হচ্ছেন। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বুধ, যেই বুধ লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে। তাহলে বুধের ঘরে, কন্যা রাশির ঘরে মঙ্গল বসে রয়েছে, 4 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মঙ্গল 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সমসপ্তমে কিন্তু সেই শুক্রকেই হিট করছে। তাহলে সেই শুক্র 8 নাম্বার ঘরে দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে এবং সেখানে বুধও বসে রয়েছে। তাহলে বুধ তো নেগেটিভ হয়ে গেছে। প্রথমেই যেটা বললাম যে দারিদ্র যোগের আন্ডারে বুধ চলে, বুধের ফাংশন নষ্ট হয়ে যায়। আবার যখন দেখা যায় শুক্র এবং রাহুর অবস্থান, তখনও কি হয়ে যায়, সুখ পাবার জন্য তাড়িত প্রভাবিত, সুখ চাই, স্যাটিসফ্যাকশন চাই, মানি চাই, কিন্তু আমি নিজে সেই জায়গায় যেতে পারছি না, নিজের সেই জায়গায় দূর আবার কর্ম করো, সুতরাং কিভাবে টাক করে ঝাড়বো, পাক করে টাকা পেয়ে যাবো, এই টেন্ডেন্সি। তার ফলে কি হয়ে যাচ্ছে, আপনি যে আরো ড্যামেজ হয়ে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি যে আরো ড্যামেজ হয়ে যাচ্ছেন, আপনি যে আস্তে 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 জীবন মৃত্যুর জায়গাটায় চলে যাচ্ছেন। এই ছকটার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে, জানেন তো, এই যে আমরা বলি না যে মৃত্যু ফাড়া যোগ, মৃত্যু তুল্য কষ্ট পাওয়া, জীবন মৃত্যুর জায়গাটা আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আমি বারবার ধরে বলেছি, আমি অনেক ক্ষেত্রে বলি, এই তোমার তো মনে হচ্ছে শর্ট আয়ু যোগ, এই তোমার তো মৃত্যু ফাড়া যোগ, তার মানে কিন্তু মৃত্যুর কথা বলছি না, তার মানে সবার ক্ষেত্রে কিন্তু একই যোগ তা নয়। আপনার ক্ষেত্রেও যেমন আস্তে আস্তে আপনি এমন একটা সিচুয়েশনে আসছেন, ম্যাক্সিমাম আর 4-5 বছর। এবার কোন সাপোর্ট যদি থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু পার্সোনালি আপনার ছক দ্বারা যেটা বোঝা যাচ্ছে, তারপরে দেখবেন আপনি কোলাপ, একদম গিভ আপ বা কুইট করে দেওয়া ছাড়া আপনার কোনো আর উপায় থাকবে না। কেননা যখন শুক্র এবং রাহুর অবস্থান, রাহু চাহিদা বাড়িয়ে দেয়, এবং রাহু ওই যে ইলিউশনে আক্রান্ত, ইলিউশন ছাড়া কেউ কখনো আমি লটারিতে টাকা পাবো কিনা তার জন্য কেউ কখনো এতগুলো টাকা খরচ করে কখনো প্রেডিকশন করায়, কখনো করায় না। তাহলে কি হয়ে যাচ্ছে, বুধ নেগেটিভ হয়ে যাচ্ছে, দারিদ্র যোগ এবং রাহু শুক্রের আন্ডারে, এবং বুধ এবং রাহুর নেগেটিভ কানেকশনও কিন্তু বুধকে নেগেটিভ করছে। তাহলে কি হয়ে যাচ্ছে, বুদ্ধিভ্রষ্ট ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছে 9 নাম্বার ঘরের মঙ্গল, একদম পিওর বুদ্ধিভ্রষ্ট ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছে। আবার যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 3 নাম্বার ঘরকে হিট করছে এবং সেখানে শনি বসে রয়েছে। তার মানে মঙ্গল মানে হচ্ছে ঊর্জার জায়গা, মঙ্গল মানে হচ্ছে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা। একটা জিনিস চিন্তা করছি, সেটাকে লড়াই করে পেতে গেলে যে লড়াই করাটা, সেটা কিন্তু শনি রিপ্রেজেন্ট করে, সেই লড়াইয়ের জায়গাটাকে সৈনিক বলা হয় তাই জন্য তাকে। তাহলে বারবার ধরে মঙ্গল পজিটিভ রেজাল্ট কখন পাবে, যখন কিন্তু বৃহস্পতি এবং শনির পজিটিভ রেজাল্ট হবে। তাহলে বৃহস্পতি মানে বললাম ভেতরের যে জ্ঞান, সেটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। যদি আমি ভেতরের জ্ঞানটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করি সফলতার জন্য, এবং তার জন্য যে আমাকে পরিশ্রম করতে হচ্ছে, সেই পরিশ্রমটা যদি করি, তবেই কিন্তু আমি সফল হব। আমার ছকের মধ্যে কিন্তু বলে দেওয়া যায় যে কিভাবে তুমি সফল হতে পারো, কিভাবে তুমি ওর সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারো বা পাশ কাটিয়ে চলে যেতে পারো ওর সিচুয়েশনকে। আবার কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল শনিকে হিট করছে, তার মানে কেবলমাত্র আমার ঊর্জার জায়গাটাকে স্ক্যাটারলি থ্রো করে দিলাম, স্ক্যাটারলি মুভ করিয়ে দিলাম, তা নয়। শনি মানে কি বললাম, ডিসিপ্লিন হতে হবে এবং ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, ঘাম ঝরানো, কঠোর কঠিন পরিশ্রম, লিগ্যাল অ্যাক্টিভিটিস, এইগুলোর মধ্যে যদি আমি আমার
যে ঊর্জাকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই আমি সফল হতে পারবো। কিন্তু আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 10 নম্বর ঘর 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1710 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1910 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1410 কানেকশন আমার ব্যবহারিক জীবন বা পার্সোনাল লাইফের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কেননা 10 নম্বর ঘরটা তুলার ঘর, তার অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু 8 নম্বর ঘরে। প্রথমত রবির সাথে দারিদ্র্যযোগ, দ্বিতীয়ত শুক্র এবং রাহুর অবস্থান। আবার যদি আমি বৃষ রাশিটাকে দেখি, সেটারও অধিপতি গ্রহ 5 নম্বর ঘর শুক্র, সেই শুক্র কিন্তু 8 নম্বর ঘরে ড্যামেজ হয়ে যাচ্ছে। সুতরাং ইহ জন্মে কোনোদিন আপনি সফল হতে পারবেন না। আজকের দিনে আপনি লিখে রেখে দিন এবং এই ভিডিওটাকে আপনি সেভ করে রেখে দিন। সফলতা বলতে যাবো যাই, জীবনে কোনোদিন আপনি হতে পারবেন না যদি না আপনি নেগেটিভিটিকে অফ করান। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যে কোন রকমের লটারি পাওয়ার জন্য যে মানসিকতার মানুষদের, আমি কখনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি না, রেমেডি ফেরি আমি করি না। এত আমি কি বলবো, এত আমি একদম বটবৃক্ষের নিতে বসে থাকা অ্যাস্ট্রোলজার নই, এত চিপ অ্যাস্ট্রোলজার তো আমি নই। খোঁজ নিয়ে দেখবেন। যদি খুব ভালো মতন 4 নাম্বার ঘরটাকে দেখা যায়, তাহলে কি বললাম, যে 9 নাম্বার ঘরটা কন্যা রাশির ঘর, সেখানে মঙ্গল বসে রয়েছে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 4 নাম্বার ঘর মানে কি? 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দ, নেগেটিভ হয়ে যাচ্ছে। 4 নাম্বার ঘর মানে আমার আমি যে সফলতাটা চাইছি, তার জন্য আমি নিজেকে কতটুকু প্রস্তুত করছি, টোটালি নেগেটিভ হয়ে যাচ্ছে। 4 নাম্বার ঘর মানে পার্সোনাল লাইফের জায়গাটা, সেটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার যদি 11 নাম্বার ঘরটা দেখা যায়, 5 নাম্বার ঘরে নেগেটিভ আগেই বললাম, কেননা 5 নাম্বার ঘরটা শুক্রের ঘর। 11 নাম্বার ঘরটা যদি দেখা যায় মঙ্গলের ঘর, তাহলে 11 নাম্বার ঘরটা বৃশ্চিকের ঘর, সেই মঙ্গল 9 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে বসে রয়েছে। তাহলে আপনার আশেপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে, যাদেরকে আপনি বন্ধু বলে মনে করছেন, তারা আসলে বন্ধু নয়, তারা আপনার সাথে শত্রুতা করছে। আর যদি শত্রুতাটা বুঝতে না পারেন, তাহলে গুপ্ত শত্রুতা করছে, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেমন এই জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বৃহস্পতিকে লক্ষ্য করি, বৃহস্পতি 1 নাম্বার ঘরে বসে রয়েছে। বৃহস্পতি কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কেননা 12 নাম্বার ঘরটা ধনুর ঘর। বৃহস্পতি মানে আমার যে ভেতরের জ্ঞান, তাহলে 12 নাম্বার ঘর মানে ব্যয়ের স্থান। 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব আছে, সেই ভাবের ব্যয় হয়ে যাওয়া, সেটা কিন্তু 12 নাম্বার ঘরকে ইন্ডিকেট করে। তাহলে 12 নাম্বার ঘরটাকে যখন ইন্ডিকেট করছে, তার মানে 12 নাম্বার ঘরটা বৃহস্পতির জ্ঞান। তার মানে আপনার ভেতরের সেই নলেজ, আপনি আসলে বাইরে থেকে চটজলদি সফল হওয়ার প্রবণতায়, আমার ভেতরেই যে সর্বশক্তি বাস করছে, ঈশ্বর, আল্লাহ, গড, যে নামেই ডাকুক, তাকে আমি রিফিউজ করে দিয়েছি। দূর, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। আপনি আমাকে কি বলেছেন? আপনি আমাকে বলেছেন ফাটকার কথা, লটারি পাওয়ার কথা। প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, ফাটকা মানে মঙ্গল এবং শুক্রের অবস্থান পজিটিভ থাকতে হয়ই হয়। তাহলে কি হচ্ছে, 4 নাম্বার এবং 10 নাম্বার ঘর একদম ডাইরেক্ট কিন্তু মঙ্গল এবং শুক্রের ঘর। তাহলে 4 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর, মঙ্গল সে কিন্তু বুধের ঘরে বসে আছে, বুধ নেগেটিভ হয়ে গেছে। এবং এই যে মঙ্গল সমসপ্তমে শনিকে হিট করছে, সেই শনি কিন্তু নেগেটিভ বৃহস্পতির ঘরে বসে রয়েছে, কেননা 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, এবং শনি বৃহস্পতির মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে গেছে। তাহলে আপনার যে ঊর্জার জায়গাটা, মঙ্গলের জায়গাটা টোটালি নেগেটিভ। আর শুক্র 5 নাম্বার সফলতার জায়গা, 10 নাম্বার ক্ষেত্রের জায়গা। আপনাকে একটু আগে আমি বোঝালাম, এবং পরিষ্কার দেখুন, দেখে নিন 8 নাম্বার ঘরে শুক্র বসে রয়েছে। 8 নাম্বার ঘর মানে মারক স্থান বলা হয়, এবং সেই শুক্র রবির ঘরে বসে রয়েছে। সেই রবি এবং সমসপ্তমে শনিকে হিট করছে, সেখানে বৃহস্পতি নেগেটিভ বৃহস্পতি বসে রয়েছে। সুতরাং গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে। শুক্র শুধু নেগেটিভ নয়, চরম নেগেটিভ। কে আপনাকে বললো যে আপনি লটারিতে টাকা পয়সা পাবেন? ওই 100 টাকা, 60 টাকা, 200 টাকা, 600 টাকা, 1000 টাকা বড় জোর পেতে পারেন। কিন্তু আপনি মনে করছেন লটারি কাটলাম, 1 কোটি টাকা পেয়ে গেলাম। যেদিন কাটবেন সেদিন এই পৃথিবীটা ছেড়ে আমি অন্য কোনো জায়গায় চলে যাব। এর বেশি আর কিছু বললাম না, জীবনে কোনোদিন সম্ভব নয়। শুক্র এবং মঙ্গলের যে অবস্থান, সেই অবস্থান নেগেটিভ হয়ে গেছে। শুক্র এবং মঙ্গলের অবস্থান যদি নেগেটিভ না হয়ে যেত, তাহলে অকস্মাৎ এমন কোনো কিছু পেলাম যার ফলে আমি ধনী হয়ে গেলাম। শুধু লটারি নয়, ফাটকার জায়গাটাও দেখা যায়, যে কোনো ফাটকা।
অকস্মাৎ আমি এমন কিছু পেলাম যার জন্য আমি ধনী হয়ে গেলাম, এবার সেটা রাখতে পারলাম না রাখতে পারলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু এই যে অকস্মাৎ কোনো কিছু বিশাল রকমের পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। আপনি বড় জোর 1000 টাকা বা 5000 টাকা বা 10,000 টাকা ডলার পেলেন, কিন্তু কয়েক কোটি টাকা, আপনি কয়েক কোটি কেন কয়েক লক্ষ টাকা ইহো জন্মে কোনোদিন নয়। ফার্স্ট। আর সেকেন্ড কথা যেটা হচ্ছে, আবার ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, সূর্য উচ্চস্থ থেকে যদি বুধকে হিট করে, তাহলে 6 নাম্বার ঘরকে প্রাত্যহিক জীবন ধারণের ঘর বলা হয়, তার 9 নাম্বার ঘরটাকে সংযোগের জায়গা বলা হয়। সংযোগ বলতে আপনারা যাকে কপাল, ললাট লিখন, ভাগ্য, নিয়তি বলেন, তাহলে 6 নাম্বার ঘরটাও তো নেগেটিভ হয়ে গেছে স্যার। 6 নাম্বার ঘরটাও তো দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে এবং শুক্র রাহুর অবস্থানের মধ্যে রয়েছে। আবার 9 নাম্বার ঘরটা ভাগ্যের জায়গা, অ্যাকচুয়ালি ভাগ্য নয়, এটাকে সংযোগ বলে, তবু বোঝাবার জন্যই আমি বলি ভাগ্য, নিয়তি, লড়ার লিখন, সেই জায়গাটাও তো নেগেটিভ হয়ে গেল। এইটার ফলে কি হয়ে গেল, মঙ্গল নেগেটিভ হয়ে গেছে 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাই জন্য আপনি কর্মটাই সঠিক মতন করছেন না। আপনি কিভাবে শর্টে আমি অনেক টাকা পেয়ে যাব সেই চেষ্টা করে যাচ্ছেন, তাই জন্য 11 নাম্বার ঘরটাও ড্যামেজ হয়ে গেল, কর্মফলের জায়গা। আর 11 নাম্বার ঘর দ্বারা আমি যদি 5%, 10%, 15%, 20%, 30% সফল হচ্ছি, সেই সফলতাটাকে আরো ইনক্রিজ করছি আরো সফলতার জন্য, সেটাও কিন্তু 11 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে নেগেটিভ হয়ে গেল, মারাত্মকভাবে নেগেটিভ হয়ে গেল। তাহলে এই ছকের মধ্যে সবচাইতে মারাত্মক নেগেটিভ কোনটা? মারাত্মক নেগেটিভ হচ্ছে চন্দ্র এবং কেতুর অবস্থান। চন্দ্র এবং কেতুর অবস্থান কেবলমাত্র যে গুপ্ত শত্রুতা সৃষ্টি করে বা ইনক্রিজ করে তা নয়, বা সিদ্ধান্তের জায়গাটা নেগেটিভ হয়ে যায় তা নয়। আমরা এই যে হাত নাড়াচ্ছি, আমরা এই যে শরীর নাড়াচ্ছি, আমরা যা কিছু করছি সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে আমার মনের দ্বারা, চন্দ্রের দ্বারা। সেই মনটা যখন স্ক্যাটারলিও মুভ করছে না, নেগেটিভ ওয়েতে চলে গেছে, তার ফলে দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ হয়ে গেছে এবং 1 নাম্বার এবং 3 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে এবং 1 নাম্বার 3 নাম্বার ঘরের সাথে 12 নাম্বার ঘরও চলে আসছে, কেননা 12 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহই কিন্তু যে বৃহস্পতি, সে 1 নাম্বার ঘরে বসে আছে। 1 নাম্বার ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোকে বোঝা যায়। তাহলে 1 নাম্বার ঘরটা কেবল শনি এবং বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন তা নয়, তাহলে 3 নাম্বার, 1 নাম্বার, 7 নাম্বারের মধ্যে মারাত্মক নেগেটিভ এবং ব্যাঘাত যোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ আপনাকে ঠকাচ্ছে, আপনি ওয়েট করে বসে রয়েছেন, 4.5 বছর হয়ে গেল যে কবে আমি চট করে একটা লটারি কেটে বা ফাটকাতে, আপনি যদিও লটারির কথা বলেছেন, আমি টোটাল ফাটকাটাই বলি, লটারিটা শুনতে কেমন কেমন লাগছে, এক্ষুনি মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি বনে চলে যাই। লটারি নিয়ে আলোচনা করছি, তাই ফাটকা নিয়ে আলোচনা করলে অন্তত নিজে স্যাটিসফাই হতে পারবো। তাহলে ফাটকা রিলেটেড জায়গায় আমি চট জলদি কোটিপতি হয়ে যাব, আপনি জীবনে কোনোদিন হতে পারবেন না। যারা বলেছে সেই ধরনের অ্যাস্ট্রোলজার, আর সবচেয়ে বড় কথা তারা প্রেডিকশন করবে কি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি না থাকে, তাহলে কেউ কখনো ক্যালকুলেশনও করতে পারবে না, আর কালপুরুষ ছকও ক্রিয়েট করতে পারবে না। তাহলে নয় হাত দেখেছে, নয় নিজের মন গড়া কোন রকমের ছক ক্রিয়েট করে ফেলেছে। যেমন এই জায়গাটাও মারাত্মক ভাবে আমি লক্ষ্য করতে পারছি, সফলতার জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, কেননা 5 নাম্বার ঘর নেগেটিভ, সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা ড্যামেজ হয়ে গেছে। আমার মনে হয় না আর বেশি এই অনুষ্ঠানটাকে বাড়াবার প্রয়োজন আছে, কেন বাড়ালে ওই একই জিনিস আমাকে বারবার ধরে বলে যেতে হবে। তাহলে আপনি যদি মনে করেন যে না, আমি এমন একটা দৃষ্টান্ত রাখবো যাতে এইভাবেও ফিরে আসা যায়, তাহলে অবশ্যই আপনি ব্যাঘাত যোগের নেগেটিভিটি অফ করবেন। 8 নাম্বার ঘর যেটা বললাম, 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং আপনার যে দৃষ্টিভঙ্গির জায়গা এবং আপনার শত্রুতার জায়গা, আপনার সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং অন্যের উপর নির্ভর করা, অন্যকে বিশ্বাস করা। আমার ভেতরেই যে ঈশ্বর বা আল্লাহর বাস, সেটাকে আপনি বিশ্বাস করছেন না, আপনি বাইরের মানুষকে বিশ্বাস করছেন, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আপনি নেগেটিভিটিটা অফ করলে, নেগেটিভিটি যারা অফ করে তারা আমার আন্ডারে চলে আসে, সুতরাং আমি তখন তাদেরকে গাইড করতে পারি। আপনি চারিদিক থেকে কিন্তু ভুলভাবে কিন্তু নিজেকে কি বলবো, নিজেকে থ্রো করেছেন, নিজেকে ইমপ্লিমেন্ট করেছেন এবং তার ফলে চারিদিক থেকেই নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন। সরি স্যার, লটারি আপনার ভাগ্যে নেই, ফাটকা যোগে ধনী হওয়া আপনার ভাগ্যে নেই। যদি আপনাকে ধনী হতে হয়, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই প্রত্যেকটা মানুষ চাক
যে ও একাই কেবল বিএমডাব্লিউ করে ঘুরবে বা আরো ভালো ভালো গাড়ি করে ঘুরবে, আর আমি একটা সাইকেলও পাবো না, কেন এই ধরনের যে একটা সম্পূর্ণ বিপরীতমুখী যে একটা মনোভাব বা ইমপ্লিমেন্টেশন কেন থাকবে? কিন্তু স্যার, যোগ্যতা দিয়ে আমি বিএমডাব্লিউটা কিনি, যোগ্যতা দিয়ে আমি ওই জেট প্লেনটা কিনি, যোগ্যতা দিয়ে আমি 5 স্টারে লাঞ্চ করতে যাই, বা যোগ্যতা দিয়ে আমি 5 স্টারে থাকি। কেবলমাত্র আমি ফাটকায় টাকা পেলাম, সেই দ্বারা আমি লাক্সারিয়াস লাইফ লিড করব, কখনো নয়। পরিশেষে আবার বলছি, যদিও শ্রীকৃষ্ণকে আপনি কতটুকু জানেন বুঝেন আমি জানি না, তবুও আপনাকে বলছি, কারণ আমি শ্রীকৃষ্ণকে মারাত্মক মানি। আমি অ্যাস্ট্রোলজার হিসেবে বা অ্যাস্ট্রোলজার হিসেবে কারণ মানুষ হিসেবেও কোনো ধর্মকেই প্রাধান্য দিই না, তবুও আপনার ধার্মিক সত্তাটা আলাদা, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে। তবুও শেষ করব শ্রীকৃষ্ণের সেই বিখ্যাত চরম বিখ্যাত এবং সত্য সেই বাণী দিয়ে, সৌকর্ম সানিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ কাপিস্তা প্রণতিকৌনিস্বাদৌরিদ্য সুচিত সম্মান সার্বা। আপনার মনের পরিবর্তন হোক, মনের পরিবর্তন হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, মানসিকতার পরিবর্তন হবে। আমার কথাগুলোকে খারাপ ভাবে নেবেন না, মানব জন্ম একটাই, সেখানে যে সফলতার জন্য আপনার এত বাসনা, এত ইচ্ছে, তাই জন্য আপনি এত আমাকে সফল হতে হবে, ভালো থাকতে হবে, একেবারে নিজেকে বিশ্বাস করে, নিজের কর্মকে বিশ্বাস করে লড়াই এবং সংঘর্ষের মধ্যে দিয়ে সেই স্বপ্নটাকে আপনি অ্যাচিভ করুন, সেটা সত্য হয়ে উঠুক আপনার কর্মের মধ্যে দিয়ে। আমি শুধু এইটুকুই চাই, আজকের মতন এইটুকুই। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।